আসসালামাইকুম দর্শকবৃন্দু। তো আজকের বিষয়টা হচ্ছে যে বর্তমান বিশ্ব রাজনীতিতে যে অস্ত্রের বিপুল ব্যবহার এবং মানুষ যুদ্ধ খেলা নিয়ে ব্যস্ত রাজনীতিবিদরা, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে যুদ্ধ নিয়ে যে একটা প্রবন্ধ তুলে ধরেছেন আমাদের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মিস্টার আলবার্ট আইনস্টাইন। তিনি বলেছেন, যদিও অস্ত্র আবিষ্কার করেছিলেন, অস্ত্র আবিষ্কারের সুপারিশ করেছিলেন প্রয়োজন বোধে, তবুও শেষ পর্যায়ে উনি সিদ্ধান্ত দিয়ে গেছেন যে আণবিক নয়, বিষয়টা মানবিক হওয়া দরকার। তো সেটাই আমরা এখন তুলে ধরব। 1979 সালের 29 এপ্রিল তারিখে টাইম পত্রিকায় কভার স্টোরিতে শুরুতে এ পাতা ও পাতার অর্ধেক জুড়ে মহাবিশ্বের একটা হাতে আঁকা রঙিন ছবি আছে। অস্টিন নিগেল হোমস ও জে হার্পার আলবার্ট আইনস্টাইনকে এঁকেছেন মহাবিশ্বের উপরে। তিনি আঙ্গুলি নির্দেশ করে আছেন মহাবিশ্বের দিকে। আমার বিদ্যে দিয়ে কেবল এটুকু বুঝালাম না যে দেখলাম এখানে সেখানে লেখা দি স্পেশাল ইফেক্ট, ভ্যালোসিটি অফ লাইট, ক্রিয়েটিভ গ্র্যাভিটি, বেন্ডিং লাইট, এক্সপান্ডিং ইউনিভার্স, = mc স্কোয়ার ইত্যাদি প্রত্যেকটির চুম্বক ব্যাখ্যা দেওয়া আছে এবং বলা বাহুল্য এর কোনোটারই মধ্যেই ঢোকার সাধ্য আমাদের নেই। শুনি তিনি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক এবং বহু জানু বৈজ্ঞানিকও তাকে বুঝতে হিমশিম খেয়ে যান। লক্ষ্য করার বিষয়, কলিন্স স্কোয়ার নামে এক কবি তাকে বুঝেছিলেন উল্টোভাবে। আমরা সবাই জানি আইনস্টাইনের পরামর্শে উদ্ভাবিত আণবিক বোমা কি হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছিল জাপানের হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষে 1945 সালে। কলিন্স স্কোয়ার লিখেছিলেন, সে ক্ষণিক তরে শয়তান হাকে হোক আইনস্টাইন ফের যেই কালো সেই কালো। আপাততভাবে মনে হতে পারে আইনস্টাইনকে জাপানের সেই ধ্বংসযজ্ঞের হোতা, কিন্তু তিনি সত্যি কি তাই হতে চেয়েছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি ফিজিস্ট হিদেকি ইউকাওয়ার সঙ্গে দেখা হলে তিনি চোখের পানি ফেলতে ফেলতে দুঃখ প্রকাশ করলেন, ক্ষমা চাইলেন এবং আরও পরে বলেছিলেন, বিশ্বাস করুন, যদি জানতাম যে জার্মানরা আণবিক বোমা তৈরি করতে পারবে না, তাহলে এই বোমা তৈরির কাজে হাতই দিতাম না। লক্ষণীয়, তিনি জার্মান কথাটি বিশেষভাবে উচ্চারণ করেছিলেন, সেই জার্মান যে জার্মানি তখন হিটলার শাসন করেছিল। 1879 সালে 14 মার্চ জার্মানির ছোট শহর উইলেম, যার জন্ম জার্মান রক্তে প্রবাহিত, সেই আইনস্টাইন স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন আমেরিকাতে বাধ্য হয়ে। আণবিক বোমার ভয়াবহতা দেখে তিনি বোমা বিরোধী আন্দোলনে নেমে উল্লেখ করার মতো বিষয় ওই আমেরিকাতেই সিনেটর জোসেফ ম্যাকার্থির আক্রমণের শিকার হয়েছিলেন। ম্যাকার্থি তাকে সরাসরি আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করলেন। পিছিয়ে পড়েননি আইনস্টাইন। বোমা বিরোধী আন্দোলনে তিনি সঙ্গে নিলেন বার্নার্ড রাসেলকে, সেকালের আরও কিছু খ্যাতনামা ব্যক্তিকে। তার নিজের ভুল বা অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি নিজেই। যুদ্ধ উন্মাদ বৈজ্ঞানিকদের মতো আচরণ করেননি। শুরু করেছিলেন টাইমস পত্রিকার মহাশূন্যের ছবি দিয়ে, যেখানে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বই প্রধান দেওয়া হয়েছে। টাইম বলেছেন, আপেক্ষিক তত্ত্বের জনক এই শতাব্দীর সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিত্ব। এই বিংশ শতাব্দীর নিউটন পদার্থবিদ্যা সম্পর্কে যে জ্ঞান শিখা জ্বালিয়ে দিয়ে গেছেন, তা এখন পর্যন্ত নতুন নতুন জিজ্ঞাসা ও আবিষ্কারের অনুপম ধারায়। মানবতা সম্পর্কে তিনি কোনোদিনই দৃষ্টি বন্ধ রাখেননি। আইনস্টাইনের বন্ধু ইকোনমিস্ট অটো নাথান জোর দিয়ে বলেন, আইনস্টাইন যদি বিজ্ঞান নিয়ে কিছু নাও করতেন, তবু তিনি এই শতাব্দীতে একজন স্মরণীয় ব্যক্তি হতেন। টাইমের ভাষায়, বন্ধুর উক্তিতে কিছুটা বাড়াবাড়ি হয়তো আছে, কিন্তু 100 বছরের পরিধিতে তার মন্তব্যকে শুধু একটা উড়িয়ে দেওয়া যায় না। যিনি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, তার পক্ষে কি সাধারণ মানুষের মতো আচরণ বা জীবনযাপন করা সম্ভব? সাধারণ বিশ্ববরেণ্য ব্যক্তিদের সম্পর্কে এ ধরনের কৌতূহল থাকে, কিন্তু আমরা তাকে এমন কিছু অতি সাধারণ বিষয়েও মনোযোগী, কৌতূহলী, রসিকতা প্রিয় দেখি, যাতে ভুল হতে পারে তিনি সত্যিই সে আইনস্টাইন কি না। আমরা জানি তিনি অবসরে বেহালা বাজাতেন, ভালোবাসতেন, পোশাক
টোসাকে কোনো দিনই মনোযোগ ছিল না। নৌকা ভ্রমণ, সাইকেল চালানো ছিল তার সময় কাটানোর প্রিয় উপকরণ। আর লেখা, সে রীতিমতো ব্যস্ত লেখকের মতো অনবরত লিখতেন। আইনস্টাইন তার দীর্ঘ জীবনে বিখ্যাত অখ্যাত বহু লোককে লিখেছেন। তিনি কখনো লিখেছেন বিশেষ মুহূর্ত সম্পর্কে, কখনো প্রাত্যহিক জীবনের সাধারণ কথা, আবার কখনো চরিত্র কেমন করে গঠন করতে হয় সে সম্পর্কে তরুণদের উপদেশও দিচ্ছেন। আমেরিকান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত $8.95 মূল্যে ছোট শতবার্ষিকী আলবার্ট আইনস্টাইন দি হিউম্যান সাইড বইতে আইনস্টাইনের এককালীন সমকর্মী ব্যানেশ হফম্যান ও প্রাক্তন সেক্রেটারি হলেন ডুকাস প্রিন্সটনের গুরুত্ব আর্কাইভসের খনি থেকে কিছু তথ্য তুলে পরিবেশন করলেন। নমুনা, তুঙ্গ খ্যাতিতে যখন তিনি ছিলেন তখন নিঃসন্দেহে এটা আমার সাধারণ বিষয় হলেও বলবো, খ্যাতি আমার যত বেড়েছে আমি তত নির্বোধ হয়েছি। চূড়ান্ত অসঙ্গতি আর কাকে বলে? একজন মানুষ আসলে যা লোকে ভেবে রাখে তার উল্টোটা, আর আমার ক্ষেত্রে এ ধরনের প্রতিটি বিষয় ব্যক্তিগত উল্লাসের অন্তর্গত। তারপর হচ্ছে, স্কুলে ভালো নয় এমন ছাত্রকে বলেন, না অঙ্ক নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমার চেয়ে বড় আর কেউ নেই। অবসরে যা করতেন, আমার মাথাটাকে ব্যস্ত রাখার জন্য জরুরি বিষয় যখন আর কিছু থাকে না, তখন আমি আবার বহু আগে জানা অঙ্কশাস্ত্র ও পদার্থের উপপাদ্য নিয়ে নতুন করে কাজ করতে ভালোবাসি। এর বিশেষ কোনো লক্ষ্য নেই, কেবল চিন্তার যে আনন্দ সেই সুযোগে সেটাকেই প্রশ্রয় দেওয়া আর কি। সত্যের সন্ধানে তাৎপর্যপূর্ণ সেই সঠিক তথ্য বুঝতে গিয়ে আমার বেদনাদায়ক অনুসন্ধান কর্ম থেকে জেনেছি, সেটা যত ক্ষুদ্র হোক বা চোরাগলির মতো উন্দিসন্ধি থাক, একটা বিশ্বস্ত পদক্ষেপ নেওয়া আসলেই কত কষ্টকর। তার প্রেরণা বলবো অন্য কোনো অনুভাবনা নয়, কেবল প্রকৃতির গোপন রহস্য বুঝতে আমার অপ্রতিরোধ্য অনুসন্ধান ইচ্ছু আমার সমস্ত বৈজ্ঞানিক কর্মকাণ্ড পরিচালনা করেছে আমার ন্যায়ের প্রতি ভালোবাসা ও মানবজাতির উন্নতির জন্য যে নিরলস অবদান, তা বিজ্ঞানের প্রতি আগ্রহ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। ক্ষমা প্রার্থিনী বালিকার প্রতি, আরে মেয়ে হয়ে জন্মেছ বলে আমার মনে আর করার কিছু নেই। আসলে কথা হচ্ছে, তুমি কিছু মনে না করলেই হলো, এর পেছনে কোনো যুক্তিও নেই। মনস্তান্ত্রিক বিশ্লেষণে ইচ্ছুক মনস্তান্ত্রিকবিদকে প্রশ্ন করে বলেন, আমি আপনার অনুরোধটা রাখতে পারছি না বলে খুবই দুঃখিত, কারণ আমি বিশ্লেষিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকতেই ভালোবাসি। কোনো তরুণী যারা উপহার দিয়েছিল তাদের প্রতি, ভালোই হলো তোমাদের উপহার দুটো আমি এখন যেমনে থাকি তার চেয়ে ভবিষ্যতে আরেকটু মার্জিত অবস্থায় রাখতে উদ্বুদ্ধ করবে। টাই ও কফলিংস কেবল সুদূরের স্মৃতিকেই জাগিয়ে রাখে। তরুণ আত্মীয় যিনি দেখতে পাননি তার প্রতি, তোমার আঙ্কেল আইনস্টাইনের দেখা পাওনি বলে মনে কষ্ট পেয়েছো, আমি জেনেছি। দেখলে আমাকে কেমন দেখতে মনে করো? প্যাকাশে মুখ, লম্বা চুল, বুড়িটা বাড়ছে, আরও আছে বেমানান চললভঙ্গি, আর মুখে একটা চুরুট। তখন অবশ্যই যদি পকেটে কিংবা হাতে একটা কলম ও মুখে চুরুট থাকার মতো অবস্থা হয়। যেহেতু আমার পা বাঁকা নয় ও মুখে কোনো জুড়ুল নেই, সেজন্য সুদর্শন তো বটেই। সত্যি তুমি আমার দেখা পাওনি বলে আমার বড্ড খারাপ লাগছে। বিজ্ঞান শিল্পী ও প্রার্থনা, বিশ্বব্রহ্মাণ্ডের বহুবিধ লীলাখেলা থেকে একজন নিবেদিত প্রাণ বিজ্ঞানকর্মীকে এটা মানতেই হবে, অকল্পনীয় সেই শক্তি একটা মানুষ থেকে সীমাহীন রূপে বড়, এবং তার সামনে আমাদের নতজানু হতেই হবে। এই সাধারণ মানুষটিকে আমরা বাঙালিরা কজন বুঝতে পারি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইন্দুবালা ও আইনস্টাইন নামে একটি তীব্র ব্যঙ্গাত্মক গল্প আছে, সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো, সেটা এখন পড়ি। গল্পটির সারসংক্ষেপে বলা হচ্ছে, এক মফস্বল শহরে আইনস্টাইন আসবেন। শিক্ষিত মহলে কম বেশি হইচই, কৌতূহল। সময়টা ব্রিটিশ আমল বলে জার্মান আইনস্টাইনকে নিয়ে মাতামাতি অনেকেই পছন্দ করছেন না, তবু যথাযোগ্য সম্মানের সঙ্গে তাকে অভ্যর্থনা জানানো ও বরণ করে নেবার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে শহরে পোস্টার ইন্দুবালা নামে এক
খ্যাতনামী অভিনেত্রী আসছে কলকাতা থেকে। তার আসার তারিখ আইনস্টাইন আসার দিনই। শেষ মুহূর্তে দেখা গেল উদ্যোক্তাদের মধ্যে মাত্র একজন বাদে সবাই ইন্দুবালার অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমিয়েছে এবং অবশেষে সেই উদ্যোক্তার সঙ্গে স্বয়ং আইনস্টাইনও ইন্দুবালার অনুষ্ঠানে হাজির। যেহেতু এখন ফিল্ম স্টার প্রতি প্রীতি বেড়েছে, বই কমেনি, সেজন্য আইনস্টাইনের মতো বৈজ্ঞানিক কেন, তার চেয়ে অনেক নিচু স্তরের বৈজ্ঞানিক তথা শাশ্বত সুন্দর বিজ্ঞানকে বুঝতে আমাদের আরও কত যুগ অপেক্ষা করতে হবে কে জানে। তো আমরা সংক্ষেপে আজকে জানতে পারলাম আইনস্টাইন কেমন ছিলেন, ওই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমি সার্ভেয়ার আসিফুল হাসান, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরতে পারি। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, পরামর্শ দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।